মধ্যরাতে ইউক্রেনে রাশিয়ার ভয়ঙ্কর হামলায় কেঁপে উঠল গোটা কিয়েভ। রাত যখন গভীর, ইউক্রেনের রাজধানী কিয়েভ ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে আসছিল। হঠাৎ করেই আকাশ জুড়ে বেজে ওঠে এয়ার রেড সাইরেন। কয়েক সেকেন্ডের মধ্যেই একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো শহর। আকাশে ছুটে চলেছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, অন্যদিকে শতাধিক আক্রমণকারী ড্রোন। একদিকে প্রতিরোধ, অন্যদিকে ধ্বংস। মনে হচ্ছিল ইউক্রেনের আকাশেই শুরু হয়েছে আধুনিক যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর লড়াই। কিন্তু ঘটনাটি শুধু কিয়েভেই সীমাবদ্ধ ছিল না। একই সময়ে আজভ সাগরে রুশ জাহাজ লক্ষ্য করে পাল্টা হামলা চালায় ইউক্রেন। অর্থাৎ একই রাতে আকাশ, স্থল ও সমুদ্র তিনটি যুদ্ধক্ষেত্রে শুরু হয় নতুন সংঘর্ষ। তাহলে কি রাশিয়া এখন যুদ্ধকে আরও উচ্চমাত্রায় নিয়ে গেছে, নাকি ইউক্রেনও পাল্টা আঘাতের নতুন কৌশল নিয়ে মস্কোর ওপর চাপ বাড়াতে শুরু করেছে? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব রাশিয়ার সর্বশেষ সমন্বিত হামলা, ইউক্রেনের পাল্টা অভিযান এবং যুদ্ধের নতুন কৌশলগত বাস্তবতা। ইউক্রেনের জরুরি সেবা সংস্থার তথ্য অনুযায়ী রাতভর রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় রাজধানী কিয়েভে অন্তত 11 জন আহত হয়েছেন, যাদের মধ্যে একজন শিশুও রয়েছে। সোলোমিয়ানস্কি, দাননিতস্কি এবং দিনিপ্রোভস্কি জেলায় একের পর এক বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একটি 3তলা অফিস ও গুদাম ভবনে আগুন ছড়িয়ে পড়ে, অন্যদিকে আরেকটি গুদাম সরাসরি হামলায় ক্ষতিগ্রস্ত হয়। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে রাতভর অভিযান চালাতে হয় জরুরি সেবা কর্মীদের। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির তথ্য অনুযায়ী এই অভিযানে রাশিয়া 12টি বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র, যার মধ্যে 6টি ছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 121টি আক্রমণকারী ড্রোন ব্যবহার করেছে। ইউক্রেনীয় বিমান বাহিনীর দাবি, তারা 111টি ড্রোন এবং 2টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত বা ইলেকট্রনিকভাবে নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে। তবে সবচেয়ে আলোচিত বিষয় হল, জেলেনস্কির দাবি অনুযায়ী ওই রাতের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোর একটিও প্রতিহত করা যায়নি। যদি এই দাবি সঠিক হয়ে থাকে, তাহলে এটি আবারও ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর বাড়তে থাকা চাপের ইঙ্গিত দেয়। ইউক্রেনীয় বিমান বাহিনী আরও জানায়, অন্তত 11টি স্থানে সরাসরি আঘাত এনেছে রুশ অস্ত্র। এর মধ্যে ছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, গাইডেড এয়ার টু এয়ার সার্ফেস ক্ষেপণাস্ত্র এবং আক্রমণকারী ড্রোন। এছাড়া আকাশে ধ্বংস হওয়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ধ্বংসাবশেষ আরও কয়েকটি এলাকায় পড়ে অতিরিক্ত ক্ষয়ক্ষতির সৃষ্টি হয়েছে। অর্থাৎ শুধু আক্রমণ নয়, প্রতিরোধের ফলেও নতুন ঝুঁকি তৈরি হচ্ছে। অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পূর্ণ ভিন্ন চিত্র তুলে ধরেছে। তাদের দাবি, এই হামলার মূল লক্ষ্য ছিল কিয়েভে অবস্থিত ইউক্রেনের ড্রোন উৎপাদন শিল্প এবং ওডেসা অঞ্চলের গুরুত্বপূর্ণ বন্দর অবকাঠামো। রুশ পক্ষের ভাষ্য অনুযায়ী তারা এমন কয়েকটি শিল্প প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে, যেখানে দূরপাল্লার ভারী ড্রোন তৈরি ও সংরক্ষণ করা হতো। একই সঙ্গে চর্নোমর্স্ক, ইউঝনি এবং ইসমাইল বন্দরের জ্বালানি সংরক্ষণাগার, সামরিক লজিস্টিক কেন্দ্র এবং অবকাঠামোতেও নির্ভুল হামলার দাবি করেছে মস্কো। তাদের মতে, এসব স্থাপনা ইউক্রেনের যুদ্ধ পরিচালনার গুরুত্বপূর্ণ অংশ ছিল। কিন্তু এই হামলার মধ্যেই ইউক্রেনও পাল্টা জবাব দিয়েছে। ইউক্রেনের জেনারেল স্টাফ দাবি করেছে, আজভ সাগরে রাশিয়া নিয়ন্ত্রিত এলাকায় অবস্থানরত 21টি তেলবাহী ট্যাঙ্কার, 4টি টাগবোট, 2টি কার্গো জাহাজ এবং একটি ড্রেজিং জাহাজে হামলা চালানো হয়েছে। কিয়েভের ভাষ্য অনুযায়ী এসব জাহাজ রুশ সামরিক লজিস্টিক ও জ্বালানি পরিবহনে ব্যবহৃত হচ্ছিল। যদি এই দাবি সঠিক হয়ে থাকে, তাহলে এটি শুধু একটি নৌ হামলা নয়, বরং রাশিয়ার যুদ্ধ পরিচালনার সক্ষমতার উপর সরাসরি চাপ সৃষ্টি করার একটি কৌশলগত পদক্ষেপ। তবে রাশিয়ার সরকারি বক্তব্য আবারও ভিন্ন। স্থানীয় কর্মকর্তাদের দাবি, মাত্র 4টি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্ষয়ক্ষতিও সীমিত। একজন নাবিক নিহত হলেও জাহাজগুলোর বড় ধরনের ক্ষতি হয়নি বলে তারা জানিয়েছে। যুদ্ধের শুরু থেকেই উভয় পক্ষ নিজেদের সাফল্যের ভিন্ন চিত্র তুলে ধরছে। এই হামলা আরেকটি বাস্তবতা স্পষ্ট করেছে, বর্তমান যুদ্ধ আর শুধু ট্রেঞ্চ, ট্যাঙ্ক কিংবা আর্টিলারির মধ্যে সীমাবদ্ধ নেই। এখন ড্রোন উৎপাদন কারখানা, জ্বালানি অবকাঠামো, সমুদ্র বন্দর, সামরিক গুদাম এবং লজিস্টিক নেটওয়ার্কও সমান গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু। যে পক্ষ প্রতিপক্ষের সরবরাহ ব্যবস্থা ব্যাহত করতে পারবে, দীর্ঘমেয়াদের সেই পক্ষই কৌশলগত সুবিধা অর্জনের সম্ভাবনা বাড়াবে। রাশিয়ার এই অভিযানের আরেকটি উল্লেখযোগ্য দিক ছিল ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বিত ব্যবহার। প্রথমে শতাধিক ড্রোন দিয়ে আকাশ প্রতিরক্ষাকে ব্যস্ত রাখা,
এরপর ব্যালিস্টিক ও নির্ভুল ক্ষেপণাস্ত্র দিয়ে মূল লক্ষ্যবস্তুতে আঘাত। সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়া ধারাবাহিকভাবে এই কৌশল ব্যবহার করছে। সামরিক বিশ্লেষকদের মতে এর উদ্দেশ্য শুধু ক্ষয়ক্ষতি করা নয়, বরং ইউক্রেনের সীমিত আকাশ প্রতিরক্ষা সক্ষমতাকে ধীরে ধীরে দুর্বল করে ফেলা। শুধু আকাশপথেই নয়, স্থলযুদ্ধেও রাশিয়া একাধিক ফ্রন্টে অগ্রগতির দাবি করেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী সুমি অঞ্চলের বাচেভক্স বসতির নিয়ন্ত্রণ এখন তাদের হাতে। একই সঙ্গে সেভের, জাপাদ, ইউজনায়া, সেন্টার, ভস্তক এবং দনেপ্রো এই 6টি গ্রুপ অফ ফোর্সের বিভিন্ন দিক থেকে ইউক্রেনীয় প্রতিরক্ষার উপর চাপ বাড়িয়ে চলেছে। অনেক সামরিক বিশ্লেষকের মতে একই সময়ে বহু ফ্রন্টে আক্রমণের এই কৌশলের মূল উদ্দেশ্য হল ইউক্রেনকে রিজার্ভ বাহিনী ছড়িয়ে দিতে বাধ্য করা, যাতে কোনো একটি ফ্রন্টের শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলা কঠিন হয়ে পড়ে। রুশ পক্ষের দাবি অনুযায়ী বিভিন্ন ফ্রন্টে ইউক্রেন বাহিনীর কয়েকশো সেনা হতাহত হয়েছে এবং ট্যাঙ্ক, সাঁজোয়া যান, আর্টিলারি ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ধ্বংস করা হয়েছে। তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব নয়। এগুলোকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি হিসেবেই দেখা উচিত। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ন্যাটোর সামনে তৈরি হওয়া দীর্ঘমেয়াদী চাপ। যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, ইউক্রেনকে ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র, গোলাবারুদ এবং উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করা পশ্চিমা দেশগুলোর জন্য আরও ব্যয়বহুল ও জটিল হয়ে উঠছে। অনেক বিশ্লেষকের মতে অস্ত্রের মজুদ, উৎপাদন সক্ষমতা এবং সদস্য দেশগুলোর রাজনৈতিক অবস্থানের পার্থক্য ন্যাটোর জন্য বাস্তব চ্যালেঞ্জ তৈরি করেছে। অন্যদিকে রাশিয়া বারবার সতর্ক করে আসছে যে ন্যাটো যদি আরও উন্নত অস্ত্র, দীর্ঘপাল্লার হামলার সক্ষমতা বা সামরিক প্রযুক্তি দিয়ে ইউক্রেনকে সমর্থন বাড়ায়, তাহলে মস্কো সেটিকে সংঘাতের আরও বড় মাত্রায় উত্তরণের পদক্ষেপ হিসেবে বিবেচনা করবে এবং প্রয়োজনীয় পাল্টা ব্যবস্থা নেবে। যদিও উভয় পক্ষই নিজেদের অবস্থান দৃঢ়ভাবে তুলে ধরছে, তবুও এসব বক্তব্য ইঙ্গিত দেয় যে যুদ্ধ এখন শুধু ইউক্রেনের ভূখণ্ডে সীমাবদ্ধ নেই, এটি রাশিয়া ও ন্যাটোর মধ্যে দীর্ঘমেয়াদী কৌশলগত প্রতিযোগিতারও অংশ হয়ে উঠেছে। সব মিলিয়ে সাম্প্রতিক ঘটনাগুলো স্পষ্ট করে দিচ্ছে রাশিয়া এবং ইউক্রেন উভয়ই এখন যুদ্ধকে আরও উচ্চমাত্রায় নিয়ে যাচ্ছে। একদিকে রাশিয়া সমন্বিত ক্ষেপণাস্ত্র, ড্রোন ও স্থল অভিযান চালিয়ে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থার উপর সর্বোচ্চ চাপ সৃষ্টি করতে চাইছে। অন্যদিকে ইউক্রেনও গভীর পাল্টা হামলা, সমুদ্রপথে আঘাত এবং পশ্চিমা সামরিক সহায়তার মাধ্যমে সেই চাপের জবাব দেওয়ার চেষ্টা করছে। ফলে আগামী কয়েক মাসে এই যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণ করবে শুধু সৈন্য সংখ্যা নয়, বরং প্রযুক্তি, উৎপাদন সক্ষমতা, আকাশ প্রতিরক্ষা, ড্রোন যুদ্ধ এবং সামরিক লজিস্টিকের কার্যকারিতা। প্রিয় দর্শক, রাশিয়ার এই সমন্বিত ক্ষেপণাস্ত্র, ড্রোন ও স্থল অভিযান কি যুদ্ধের গতিপথ বদলে দিতে পারবে, নাকি ইউক্রেন নতুন প্রযুক্তি ও পশ্চিমা সহায়তার মাধ্যমে আবারও কৌশলগত ভারসাম্য নিজেদের পক্ষে ফিরিয়ে আনবে? আপনার মতামত কমেন্টে জানান। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।